বুথ সভাপতির বাড়ির পাশে এসআইআর ফর্ম বিলি, নেতার বাড়ি থেকে চাটাই নিয়ে রাস্তায় বিএলও। কালনার কল্যাণপুরের জিউধরা এলাকায় রীতিমতো চাঞ্চল্য। বিএলওর সঙ্গে ফর্ম বিলিতে তৃণমূল বুথ সভাপতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নবকুমার। নবকুমার, বিএলওদের তো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কথা, তাহলে রাস্তায় কেন ফর্ম বিলি করা হচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করব নবকুমারের সঙ্গে। তবে আরো একবার জানিয়ে রাখি, যে খবরের দিকে নজর রেখেছি, বুথ সভাপতির বাড়ির পাশে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে। নেতার বাড়ি থেকে চাটাই নিয়ে রাস্তায় বিএলও। কালনার কল্যাণপুরের জিউধরা এলাকায় চাঞ্চল্য। আমাদের সঙ্গে রয়েছে নবকুমার। নবকুমার, বিএলওদের তো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কথা, তাহলে সে জায়গায় নেতার বাড়ির পাশে কেন ফর্ম বিলি হচ্ছে রাস্তার মধ্যে? একদমই অনিন্দিত, দেখো পূর্বস্থলী কালনার যে 2 নম্বর ব্লকে জিউধরা এলাকায়, সেখানে আমরা যখন ক্যামেরা নিয়ে যাই তখন দেখি রাস্তার ধারে ব্যাপক ভিড়। এবং বিষয়টা কি জানতে চাওয়া হলে বলছে বিএলও এখানে ফর্ম বিলি করছে। বিষয়টা বিএলওর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে তিনি 10-15 মিনিট হলো ওখানে এসেছেন, কিন্তু ওখানে যে তৃণমূলের বুথ সভাপতি আছেন তিনি অকপটে স্বীকার করেন যে এখানে চাটাই পেতে এলাকাবাসীদের ডেকে এখান থেকে ফর্ম বিলি করা হচ্ছে। তখন জানতে চাওয়া হয় এটা কি নিয়ম বিধি আছে, বললো না নেই। তা সত্ত্বেও তারা সেখান থেকে করছে। এলাকাবাসীর দাবি হচ্ছে যে কিছুক্ষণ আগে সে তার বুথ সভাপতির বাড়ির সামনে থেকেই ওখানে ফর্ম বিলি হচ্ছিল, কিন্তু এলাকার দাবিতে সেটা সরে গিয়ে পাশের সেই এলাকা থেকে পাশেই থেকে ফর্ম বিলি শুরু হয়। এবং এই নিয়েই রাজনীতি চাপা উত্তরণ বিজেপির তরফ থেকে জানায় যে এই বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবে। কিন্তু এইভাবে যে নিয়ম বিধি নেই তা সত্ত্বেও চলছে এই ফর্ম বিলি। ধন্যবাদ। এখানে কি করা হচ্ছে? এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমি তো আমরা একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে যে এখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না, বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা, এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে? কোথা থেকে ফর্ম দিতে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করার প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে। অনলাইনেও এসআইআর ফর্ম ফিল আপ। অনলাইনে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু কমিশনের। শুক্রবার রাত থেকে অনলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলবে সোমরাজ। দেখো, এবার থেকে অনলাইনেও এসআইআর এর ফর্ম অর্থাৎ এনামুরেশন ফর্ম ফিল আপ করা যাবে, তেমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে গতকাল রাতেই কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেই অনলাইনে ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার এ রাজ্যে যে এসআইআর হচ্ছে এবং সেক্ষেত্রে এ রাজ্যের যারা বাসিন্দারা রয়েছেন, যারা ভিন রাজ্যে থাকেন, যারা বিদেশে থাকেন, তারা সবাই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং সেক্ষেত্রে কমিশনের তরফে যে গাইডলাইন রয়েছে ফর্ম ফিল আপের জন্য, সেই গাইডলাইন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ফর্ম দেওয়ার প্রক্রিয়া 4 তারিখ থেকে শুরু করা হয়েছিল, কিন্তু এবার অনলাইনে ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া এবং জমা দেওয়ার প্রক্রিয়া গতকাল রাত থেকেই কমিশন শুরু করে দিল। ধন্যবাদ সোমরাজ। বসিরহাটে রোহিঙ্গাদের বিরুদ্ধে পোস্টার। সীমান্ত শহর বসিরহাটের একাধিক জায়গায় পোস্টার। রোহিঙ্গারা ভারত ছাড়ো লেখা পোস্টারে। 38 নম্বর রেলগেট দিঘির পাড় এলাকায় পোস্টারে বসিরহাটের সনাতনী যোদ্ধার নাম উল্লেখ। আরে সকালে দেখি এখানে লাইট পোস্টে পোস্টার মারা যে অবৈধ রোহিঙ্গারা ভারত ছাড়ো, কি বা কারা লিখেছে বলতে পারে না, রাতের অন্ধকারে এই একটা বিভ্রান্তি ছড়ানো। মানে কত জায়গা মারা আছে দেখলে? অনেক জায়গায় মারা আছে। দুর্গাপুরের দিকে নজর রাখবো। এটিএম মেশিন ভেঙে টাকা লুট। দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপে চাঞ্চল্য।
টাউনশিপে দুষ্কৃতী দৌরাত্মে আতঙ্কে বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, কারা কাজ করলো তাদের খোঁজ পাওয়া গেল কি? দেখো, একেবারেই দুর্গাপুরের যে কেমিক্যালস রয়েছে সেই কেমিক্যালস টাউনশিপ, অর্থাৎ একেবারেই কিন্তু কোকোম্যান থানার অন্তর্গত যে কেমিক্যালস যে টাউনশিপ, সেখানে কিন্তু একটি এটিএম এর দুষ্কৃতী তাণ্ডব। সেখানে এটিএম এর মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা, সিসিটিভি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এবং সকালে এটিএম এ টাকা তুলতে এসে দেখে এই ঘটনার স্থানীয়রা। তারপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে ব্যাংক কর্তৃপক্ষ খবর দেয়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কত টাকা সঠিক লুট গেছে ওই এটিএম থেকে ব্যাংক কর্তৃপক্ষ না আসা পর্যন্ত কোনোভাবে জানা সম্ভব নয় বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ। নিজের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীর নামেও সম্পত্তি, কিন্তু এত সম্পত্তি বেতনের সঙ্গে খাপ খায় না। এই অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদার আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পুলিশের জালে। পুলিশের দাবি, কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদারের বছরে বেতন প্রায় 14 লক্ষ টাকা। এদিকে মাত্র কয়েক বছরেই তার সম্পত্তির পরিমাণ প্রায় 5,86,00,000 টাকা। অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আয়ের সঙ্গে তার সম্পত্তির পরিমাণ খাপ খায় না। কলকাতা পুরসভার এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ওর এগেইনস্টে ডিপিও হয়েছিল, সাসপেন্ডও ছিল, যেহেতু কলকাতার বাইরে ফ্ল্যাট কিনেছে এবং সেটা কলকাতা কর্পোরেশন থেকে পারমিশন না নিয়ে কিনেছে, সেই জন্য এটা তারপর ওদের যে ভিজিলেন্স আছে তারা, যেহেতু এটা বাইরে ছিল আমাদের কলকাতা, মানে আমার কর্পোরেশনের ভিজিলেন্স এখতিয়ারের বাইরে, তাই ওখানে পাঠানো হয়েছিল। ওরা এটা ভিজিলেন্স করে দেখেছে যে ইট ইজ অফেন্সিভ, মানে অন্যায়, তাই ওকে অ্যারেস্ট করেছে। 5 কোটি টাকার ওপরে আমরা পেয়েছি 5,86,21,199। পর্বত সমান দুর্নীতি। এটা 7 দিনের কাস্টাডি আমরা চেয়েছিলাম, পুলিশ কাস্টাডি। আমরা ডেফিনিট যে আমরা আরো কিছু বার করতে পারবো। কলকাতা পুরসভার টালা পাম্পিং এবং প্ল্যানিং টাউন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ছিলেন পার্থ চোংদার। পুলিশের দাবি, বছর খানেক আগে তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে অভিযোগ জমা পড়ে। তদন্তে নামে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পার্থ চোংদারের সম্পত্তির বহর দেখে তাকে হিসেব জমা দিতে বলা হয়, কিন্তু তিনি তা দিতে পারেননি। এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, পার্থ চোংদারের নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 28 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। একাধিক বেসরকারি অ্যাকাউন্টে রয়েছে মোট 25 থেকে 30 লক্ষ টাকা। ব্যাংকের লকারে রয়েছে প্রায় 735 গ্রামের সোনা। বীরভূমের বোলপুরে বাংলো রয়েছে, যার বাজার মূল্য প্রায় 36 লক্ষ টাকা। কলকাতা সহ বিভিন্ন জায়গায় রয়েছে 6টি ফ্ল্যাট। অভিযোগ, শ্বশুর শাশুড়ির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাতে জমা করেছেন প্রায় 1 কোটি টাকা। স্ত্রীর নামে রিয়েল এস্টেট কোম্পানি খুলে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগেরও অভিযোগ। একাধিকবার ইউরোপ, মালয়েশিয়া, ব্যাংকক ট্যুর করেছে। 1/1/17 থেকে 9/8/23 এই সময়ের মধ্যে ওনার স্যালারিটা ছিল 56 লাখ সামথিং, কিন্তু দেখা গেল অ্যাপার্ট ফ্রম স্যালারি, শুধু স্যালারি উনি বিভিন্ন অ্যাকাউন্টে সেখানে প্রায় 98 লাখসের ওপর উনি কিন্তু ডিপোজিট করেছেন অ্যাপার্ট ফ্রম স্যালারি। একজন সরকারি অফিসার হয়ে উনি উইদাউট গেটিং এনি পারমিশন উনি কিন্তু একটা শেয়ার হোল্ডার একটা কোম্পানিতে নিজেকে ইনভলভ করেছেন। আমরা যে 7 দিনের পিসি চেয়েছিলাম, লার্নেড কোর্ট সব শুনে 7 দিনের পিসি দিয়েছিলেন, 14 তারিখ অবধি পিসি। কোথা থেকে এলো এত টাকা? যেখানে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত এই পার্থ চোংদার, যার বছরে বেতন 14 লাখ, সেখানে তার অ্যাকাউন্টেই 1 বছর জমা পড়েছে কোটি টাকা। সেই টাকা উৎস সন্ধানেই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে দুর্নীতি দমন শাখা। ক্যামেরায়
সৌমেনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। বড় অংশ যাদের মধ্যে মুসলিমরাও একটা বড় সংখ্যায় আছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে নিজের বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছেন, কোনোটাই করেননি। তাই সেদিনও সিএকে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন। এটা নতুন কিছু নয়। তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয়, বিহার তো নয়, ওই নোটিফিকেশানে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে। তা তারপরে 21শে জুলাই সভা থেকে কিভাবে হাত টাত ছুঁড়ে কিভাবে ওই মানে অখাদ্য মানে হিন্দি ভাষার উচ্চারণ তো আপনারা জানেন, ঠিক আছে, উনি কারো দক্ষতা কম থাকতে পারে, উনি নিজেও বলেন যে আমি হিন্দি কম বলি, কম বুঝি, ইংরেজি ভুলভাল হতে পারে, আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, ঠিক আছে। সেই সীমাবদ্ধতার মধ্যেও তিনি মূল বিষয়টা হচ্ছে তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান, তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেব, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো লাখ লাখ লোক নিয়ে। এবং উনি 27শে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন। প্রথম তিনি ধমক দিলেন যে আধিকারিকরা এখন কি ইলেকশন কমিশন, এমসিসি যখন চালু হবে তখন ইলেকশন কমিশন, 2 মাসের আগে আমি, 2 মাসের পরেও আমি, এগুলো করবেন না আপনারা, সরাসরি হুমকি। এসডিও বিডিও যারা ইআরও, এইআরও, ডিইও। তারপরে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বললেন যে আমাকে না জানিয়ে কেন 1000 বিএলও গিয়ে দিল্লিতে ট্রেনিং নিয়ে এসছেন। ডিএমদেরকে মনোজ পন্ত মহোদয় নন অফিসিয়ালি বললেন এদেরকে চেঞ্জ করে দিতে হবে। কিছু কিছু জায়গায় চেঞ্জ করেনি তা নয়, চেঞ্জ করেছে, এবং আমাদের নজরদারি থাকার ফলে সবাইকে চেঞ্জ করতে পারেনি। আমরা নজরদারি রেখেছিলাম প্রত্যেকটা দিন 24/7 ওনার অপকর্ম, ওনার ষড়যন্ত্রকে আমাদের ঠেকানোর জন্য যা যা করার আমরা করেছিলাম। কিন্তু লাগাতার এসআইআরকে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন, এটাও চেয়েছিলেন। এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি বর্তমান সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন, এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে। সেটা তিনি দিতে পারেননি। যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না, দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে, ডকুমেন্ট দেওয়া যায়নি, তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সিইসি তাকে বাপ তুলে আক্রমণ করলেন।